আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। বেশ কিছুদিন পর আমরা আবারও ক্লাসে চলে এলাম। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে রীতিমতো আমাদের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এগুলো শেষ হয়েছে। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব 3 নম্বর এবং 4 নম্বর চ্যাপ্টারের সৃজনশীল একসাথে সমাধান করা, অর্থাৎ থার্ড চ্যাপ্টার যে সংখ্যা পদ্ধতি যেটা রয়েছে এবং ফোর্থ চ্যাপ্টার যেটা HTML রয়েছে, এই দুইটা চ্যাপ্টার থেকে আমরা বেশ কয়েকটা 4-5টা করে সৃজনশীল আমরা সমাধান করার চেষ্টা করব। আসলে তো এখানে সবগুলো সমাধান করার আসলে এভাবে সময় হয়ে ওঠে না, যার কারণে আমরা দুইটা তিনটা করে ট্রাই করব, আর বাকিগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে ফেলবে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি 3 নম্বর অধ্যায় দিয়ে। দেখো 3 নম্বর অধ্যায়ে প্রথমে যে সৃজনশীলটা দেওয়া আছে এটার সাথে আমরা বেশ পরিচিত, সম্ভবত এর আগে আমরা কোনো একটা সময় দেখিয়েছিলাম বা আমাদের অফলাইন ব্যাচে পড়ানো হয়েছিল, তোমরা যারা অফলাইনে আছো। ওকে, দেখো আমরা একটু উদ্দীপকটা একটু খেয়াল করি। মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য 112 মানে 112 টাকা, এটা অক্টালে রয়েছে। হ্যাঁ, এই সংখ্যাটা অক্টালে রয়েছে। এত টাকার টিকিট কিনলো মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য, এত টাকার টিকিট কিনলো। তাহলে একজন হলো মামুন আর একজন হলো মামুনের বন্ধু, দুইজন দুইটা টিকিট পারচেজ করলো। একটা আছে অক্টালে দেওয়া আছে, একটা আছে হেক্সাডেসিমালে। ক নাম্বার কি বললো? ক নাম্বার বললো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আমরা একটু জেনে নেই। পজিশন শব্দের অর্থই হলো অবস্থান, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি তার অবস্থানের উপর নির্ভর করে বা যে সংখ্যা পদ্ধতি তার অবস্থানের উপর ভিত্তি করে গড়ে ওঠে বা গঠন হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। সুন্দর করে সংজ্ঞাটা দিয়ে দিলাম। 2 নম্বর খ নম্বরে যেটা বললো 5 + 3 = 10 ব্যাখ্যা করো। ওকে, আমরা একটু দেখি 5 + 3 আসলে আমাদের 10 হয় কিনা। 5 + 3 এটা যোগ করলে আমরা পাচ্ছি হলো 8। নরমালি যদি আমরা যোগ করি তাহলে 5 এর সাথে 3 যোগ করলে আমরা 8 পাই, তাই না? কিন্তু আমাদের খ নং প্রশ্নে দেওয়া আছে হলো যে 5 + 3 8 না ইকুয়াল 10, এটা ব্যাখ্যা করতে বলেছে। এটা ব্যাখ্যা করো। তো আমরা একটু এটা দেখি। তাহলে সর্বপ্রথম আমরা বুঝে নিলাম যে এটা স্বাভাবিক যোগফল হবে না, এটা স্বাভাবিক নিয়মের যোগ হবে না। স্বাভাবিক নিয়মে হলে 8 হতো। তাহলে আমরা বুঝে যাব যে এটা স্বাভাবিক নিয়মে হবে না। এখন আমরা দেখব যে কোন নিয়মে করলে 5 এর সাথে 3 যোগ করলে কোন নিয়মে 10 হয়। দেখো আমরা যদি অক্টালের যোগের দিকে একটু চিন্তা করি, 5 + 3 8 হয়। অক্টালের বেস যেহেতু 8, আমরা জানি দশমিকের যেমন তোমরা যদি এখানে লেখো 15 + 15, দশমিকের যোগ করলে যেমন 5 5 10 হয়, তোমরা 10 না লিখে এখানে কি লেখো? তোমরা 10 না লিখে 10 এর 0 লেখো, কারণ এটার বেস ছিল 10। 10 হলে 0 হবে, আর 10 এর উপরে গেলে যত বেশি যাবে ওই সংখ্যাটা হাতে থাকবে। ঠিক তেমনি এটা যেহেতু অক্টালের সংখ্যা, তাহলে আমরা কি করতে পারি? 5 আর 3 8। 8 যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, তো 8 হলে 10 হয়। 8 এর 0, এখানে যেমন 10 হলে 10 এর 0 হয়, এখানে 8 হলে 8 এর 0 হবে। এখানে যেমন 10 হওয়ার পর হাতে থাকে 1, এখানে হাতে থাকে 1, সেই 1টা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত 10 চলে এসেছে। তাহলে আমরা খ নাম্বারটা অ্যানসার এইভাবে সাজাতে পারি। আমরা লিখব 5 + 3 = 8। এটি একটি স্বাভাবিক যোগফল যা দশমিকে রয়েছে, কিন্তু প্রশ্নে 5 + 3 = 8 দেওয়া, 8 এর পরিবর্তে 10 দেওয়া আছে, যা একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, যা একটি অক্টাল যোগ। এভাবে লিখতে পারো। তারপর লিখবা এই যে তারপরে এই সংখ্যাটা এটা দিয়ে দিবা যে 5 + 3 = 8 হয়। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো বা ভিত্তি হলো 8। 8 হলে 0 বসবে এবং হাতে থাকবে 1। 0 বসবে এবং হাতে থাকবে 1। হাতে থাকা 1 শূন্যের ডান পাশে বসে, শূন্যের বাম পাশে বসে 10 হয়ে যাবে। জাস্ট এইটুকু ব্যাখ্যা যদি খ নাম্বারে দিতে পারো, সুন্দর করে 2 নাম্বার চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো।
আমরা একটু গ নাম্বারটা প্র্যাকটিস করি, দেখি গ নাম্বারে কি বলা আছে। দেখো গ নাম্বারে কি বলা আছে, মামুন ও আমির, আচ্ছা তার বন্ধুর নাম দেওয়া আছে আমির, আচ্ছা মামুন ও আমির মোট কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করো। মোট কত টাকার টিকিট, এখানে দুইটা জিনিস বের করতে হবে, মোট কত টাকা, তাহলে মোট বের করার পরে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এই অঙ্কটা অনেক ভাবে অনেকে অনেক নিয়মে করতে পারে। সেটা হলো কেউ চাইলে এটাকে প্রথমে বাইনারি নেবে, এটাকে বাইনারি নেবে, নিয়ে এটা যোগ করে দেবে, এই নিয়মেও করা যাবে। আবার কেউ চাইলে এটাকে অক্টাল আছে, এটা অক্টালে নেবে, নিয়ে অক্টাল দুটো যোগ করে তারপরে যোগফলকে সরাসরি বাইনারি নেবে, একই অ্যানসার আসবে। যে যে নিয়ম করো একই অ্যানসার আসবে। তো আমরা যেহেতু বাইনারিতে নিতে বলেছে, আমরা डायरेक्टली এটাও বাইনারি নেব, এটাও বাইনারি নেব, নিয়ে এই দুইটা যোগ করব, তাহলে আমাদের গ নাম্বার চলে আসবে। ওকে, আমরা তাহলে একটু গ নাম্বারটা স্টার্ট করি। দেখো প্রথমে মামুনেরটা দেওয়া আছে, আমরা মামুনেরটা লিখি। ওকে, মামুন সমান দেওয়া ছিল কত, 112, তাই না? ওকে, এটা কিসে দেওয়া ছিল, অক্টালে দেওয়া ছিল। এইটা আমরা আগে বাইনারিতে নিয়ে ফেলি। তো অক্টাল থেকে বাইনারি নিয়ম একদমই সহজ ভাইয়া, আমরা জানি অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হলো 3 বিট। মনে রাখবা অক্টালের সাথে বাইনারি সম্পর্ক 3 বিট, আর অক্টালের সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক 4 বিট। জাস্ট এই 3 আর 4 এই দুইটা জিনিস যদি মনে রাখো তাহলে তোমার খেল খতম, মানে খুব ইজি মনে হবে। ওকে, তাহলে আমরা কি করব, এই 1 1 2 এগুলো একটু স্পেস করে লিখলাম। এটা চাইলে কেউ লিখতে পারো এই লাইনটা, না চাইলে না লিখতে পারো। 1 এর আমরা 3 বিট বাইনারি মান লিখব। তো 1 এর 3 বিট বাইনারি মান কি হবে, দেখো 1 2 4, এটা 3 বিটের আমাদের সূত্র। এগুলো কিন্তু বেসিক ক্লাসে শেখানো আছে। যারা হুটহাট করে এই ক্লাসে চলে আসবে সৃজনশীলের ক্লাসে, তারা কিন্তু খুব কম বুঝতে পারবে, মাথার উপরে চলে যাবে। মাথার ভেতর দিয়ে যদি তুমি বুঝাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই বেসিক ক্লাসগুলো আগে দেখে আসতে হবে। আমাদের বেসিক ক্লাসগুলো কিন্তু নিচে দেওয়া আছে, তোমরা স্ক্রল ডাউন করে নিচে গিয়ে দেখতে পারো। ওকে, তাহলে 1 এর জন্য দেখো আমাদের এই দুটো 0, এটা 1, অর্থাৎ 1 এর জন্য শুধু 1 ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 0 0 1। আবার 1 এর জন্য আমরা লিখতে পারি 0 0 1। এবার দেখো 2 আছে, তো 2 পাওয়ার জন্য আমাদের কোনটা ব্যবহার করা হচ্ছে, 2 এর নিচে শুধু 1 হবে, বাকি দুইটা 0 হবে। তাহলে 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি 0 1 0। ওকে, পেয়ে গেলাম। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। একসাথে আবার একটু লিখে দেই ছোট করে, 0 0 1 0 0 1 0 1 0। এটা কার পেলাম, এটা পেলাম আমরা মামুনের ক্রয়কৃত টিকিটের বাইনারি মান। এবার আমরা একটু এখানে আমিরেরটা বের করি। আমির, ওকে, আমিরেরটা কি দেওয়া ছিল, 3D, এটা হেক্সাডেসিমালে ছিল। তো আমরা একটু 3D টা বের করি। 3D এটা ছিল হেক্সাডেসিমালে। তো আমরা কথা মতো কি করব, 3 একটু দূরে লিখলাম আর D একটু হালকা দূরে লিখলাম। ওকে, আমরা জানি D দ্বারা কি বোঝায়, আমরা জানি D দ্বারা 13 কে বোঝায়। A মানে হলো 10, B মানে 11, C মানে 12, D মানে 13, 13 কে বোঝানো হয়। তো এটা হলো 13, এটা হলো 3। তো দেখো 3 এর আমরা এখন আমরা যেহেতু হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে যাচ্ছি, তাহলে মনে রাখতে হবে হেক্সাডেসিমালের সাথে বাইনারি সম্পর্ক 4 বিট। এখন আমরা বাইনারি মানগুলো 4 বিট করে লিখব। দেখো তাহলে 3 এর জন্য লিখব 1 2 4 8। তাহলে 3 ব্যবহার করতে এই 2 আর 1 যোগ করলে আমরা 3 পেয়ে যাচ্ছি। তার মানে 0 0 1 1 হবে, 0 0 1 1 হবে। আর D মানে যেহেতু 13, তো দেখো তো 13 কিভাবে আমরা পেতে পারি, 8 আর 4 যোগ করলে 12, এই দুটো ব্যবহার হচ্ছে, আর 1 এটা ব্যবহার হলে 13, আর মাঝখানে 2 ব্যবহার হচ্ছে না, তাই 2 নিয়ে নিচে আমরা 0 দিলাম। তাহলে 13 এর জন্য আমরা লিখতে পারি 1101, সরি 1101। ওকে, তাহলে দেখো আমরা তাহলে এই মানটা পেলাম হলো, একসাথে একটু লিখে দেই, 00111101। এটা আমরা পেলাম আমিরের টিকিটের দাম। তাহলে মামুনের টিকিটের বাইনারি দাম পেলাম,
আবিরের টিকিটেরও বাইরের মান পেলাম। এখন এই দুটাকে কি করতে বলেছে? মোট বের করতে বলেছে। মোট শব্দ দ্বারা আমরা যোগফলকে বুঝি। তাহলে আমরা এখন এটা যোগ করে দেব। আমরা তাহলে লিখি মামুন সমান, মামুনেরটা আমরা লিখব, মামুনেরটা হলো 001001 010101010 এটা ছিল মামুনের। আর আবিরেরটা আমরা একটু লিখি, আবিরেরটা ছিল হলো, আমরা একটু হাতের ডান থেকে লিখে আসবো। আমরা জানি যে যোগ করতে হলে ওই সংখ্যাগুলো হাতের ডান থেকে লিখে নিতে হবে। তাহলে আমরা লিখবো 10, আমরা একটু উল্টো ভাবে লিখবো 10। একদম নিচে নিচে সিকোয়েন্স মেইনটেইন করে তোমরা যদি লেখো তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কম হবে। সিকোয়েন্স মেইনটেইন করে লিখবা 10, তারপর 11, তারপর আবার 11, আবার 00। দেখো একটা 0 কিন্তু এখানে অবশিষ্ট রয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখব এখন অতএব মোট টাকা, বাইরে লিখতে পারো, সমান, আমরা এখন এই দুটো যোগ করে দেব। দেখো তাহলে আমরা জানি বাইনারি যোগের নিয়ম কি? 1 আর 1 এর যোগ করলে 2 না হয়ে 0 হবে, কারণ বাইনারির বেস কত ভাইয়া? 2। একটু আগে আমরা জানলাম দশমিকের যেমন 10 হলে 10 এর 0 লেখো, অক্টালের 8 হলে 8 এর 0 লেখো, বাইনারিতে 2 হলে 2 এর 0 লিখতে হবে, হাতে থাকবে 1 করে। আমরা একটু দেখি, 0 আর 1 প্লাস করলে 1, 1 আর 0 প্লাস করলে 1, 0 আর 1 প্লাস করলে 1, 1 আর 1 প্লাস করলে হবে 2, 2 মানে 0, হাতে থাকবে 1, সেই 1 আর 1 এ আবার 2 মানে 0, হাতে থাকবে 1, আবার 1, 1 আর 1 এ 2, 2 মানে 0, হাতে থাকবে আবার 1, 1 আর 1 এ 2 মানে 0, হাতে থাকবে 1, সেই 1 এখানে দিলাম আর সামনে একটা 0। ওকে, অর্থাৎ আমরা এই যে সর্বশেষে যে মানটা পেলাম এইটাই হলো তাদের দুজনের পারচেজ করা, দুজনের ক্রয়কৃত টিকিটের বাইনারির যোগফল পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন তাহলে ঘ নাম্বারের দিকে যাচ্ছি। ঘ নাম্বারে কি বলা আছে দেখো, মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। শোনো, যখনই তোমাদের যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলবে তখনই তোমরা বুঝে যাবে এটা কি ভাইয়া, এটা 2 এর পরিপূরক করতে বলেছে। যখনই বুঝবা যে যোগের মাধ্যমে পার্থক্য কি কখনো যোগের মাধ্যমে হয় না, পার্থক্য সব সময় নরমালি বিয়োগের মাধ্যমে হয়। কিন্তু একমাত্র এই আইসিটি তেই আমরা এসে শিখেছি যে পার্থক্য যোগের মাধ্যমে বের করা যায়, সেটার নাম হলো টুস কমপ্লিমেন্ট, বাংলাতে আমরা বলি 2 এর পরিপূরক। আমরা তাহলে এখন চলো 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করতে হলে তোমরা জানো যে কয়েকটা স্টেপ মেইনটেইন করতে হয়। আমি লিখে দিয়েছি বেসিক ক্লাসগুলোতে, যারা বেসিক ক্লাসগুলো দেখে আসো নাই বেসিক ক্লাসগুলো দেখে আসতে পারো। নিয়মটা হলো যে সংখ্যাগুলো থাকবে ওইগুলোকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারিতে নেওয়ার পরে 8 বিট রেজিস্টারে নিতে হবে, 8 বিট রেজিস্টারের পরে যেটা ছোট সংখ্যা মানে যেটার সাথে মাইনাস থাকবে ওটা টুস কমপ্লিমেন্ট করতে হবে, আর যেটার সাথে মাইনাস থাকবে না ওটা টুস কমপ্লিমেন্ট করতে হবে না। ওকে, আমরা একটু তাহলে শুরু করি। দেখো আমরা একটু সহজভাবে দেখে নেই যে আসলে এই দুইটার মধ্যে বড়কে আর ছোটকে আমরা এইটা আগে একটু দেখে নেই। এটা দেখার জন্য আমরা কি করতে পারি, এটা দেখার জন্য আমরা দুইটাকেই দশমিকে নিতে পারি। এটা রাফ, কেউ চাইলে ম্যাথের মধ্যেও দিতে পারো, ম্যাথের বাইরে রাফ হিসেবে দিতে পারো। আমরা এটা এমনি এটা রাফ হিসেবে এটা দশমিক করব, এটা দশমিক করব, কিন্তু দেখবো যে কার টাকা বেশি। আমরা একটু দেখে নেই 1 1 2 অক্টা, এটাকে আমরা দশমিকে নিলে কি হবে 1 into 8 যোগ 1 into 8 যোগ 2 into 8 0। ওকে, আর এটা 64 64 যোগ 8 যোগ কোন কিছুর উপরে 0 থাকলে 1 আর 2 এর সাথে ইনটু হয়ে 2, তাহলে এটা আমরা পাচ্ছি হলো 10 74। তাহলে আমরা মামুনেরটা পেলাম হলো 74 টাকা, 74 টাকা।
আমরা এটা এমনি কিন্তু বের করলাম, এখন একটু আমরা আবিরেরটাও বের করব যে আবিরের 3D আসলে এটা কত। আমরা এই পাশে বের করে ফেলি না, ওই পাশে বের করি, দেখি 3D এটা আছে হেক্সাডেসিমাল। তো 3 ইনটু হেক্সাডেসিমাল 16, যারা এগুলো বুঝতেছ না তারা কিন্তু বেসিক ক্লাস অবশ্যই দেখে আসবে। 1 প্লাস 13 ইনটু 16G, আর এটা হচ্ছে 1648 যোগ এটা হচ্ছে 13, তাহলে 61, 61, তাহলে মামুনের আবিরেরটা হলো 61। ওকে, আমরা বুঝে গেলাম তাহলে দশমিকে নিলে মামুনেরটা হলো সবচেয়ে বেশি হয় 74 টাকা, আর আবিরের মানে মামুনের যে বন্ধু আবির তার হয় হলো 61 টাকা। তো আসলে বিয়োগ করতে হলে তাহলে কি করতে হবে আমাদের, মানে পার্থক্য বের করতে হলে এটা করতে হবে না সব সময় 9 আর 4 13, পার্থক্য হলো 13। কিন্তু তাহলে এটা কি করতে হবে, সবসময় ওই ছোটটার সামনে মাইনাস দিতে হবে। তাহলে আমরা বুঝলাম মামুনেরটা থেকে আবিরেরটা মাইনাস করতে হবে। তাও আমরা জানি যেটার সামনে মাইনাস থাকে জাস্ট ওইটাকেই টুস কমপ্লিমেন্ট করতে হয়। তাহলে আমরা বুঝলাম যে আবিরেরটা টুস কমপ্লিমেন্ট করতে হবে। ওকে, এই কথাটা কিন্তু কেউ অনেকে আবার অঙ্কের ভিতরেও মানে লিখে দেয় এই দশমিক গুলো করে, অনেকে আবার দশমিক না করে বাইরে আমি যেমন রাফ করলাম এরকম রাফ করে লিখে দেয়। দেখো আমাদের বাইনারি মানগুলো লেখা আছে, তাহলে আমরা একটু শর্ট ভাবে করে ফেলি। আমরা এই বাইনারি মানটা ইউজ করব। আমরা এখানে লিখব ঘ নাম্বার, লিখব মামুন। মামুনের বাইনারি মানটা কি ছিল, মামুনের বাইনারি মান ছিল 111001010 1 2 3 4 5 6 7 8 9টা চলে এসেছে। তাহলে একটা কাজ করতে পারি আমরা এর আগে বলেছিলাম যে 9টা যেহেতু কোনো রেজিস্টার নেই, 248 এইভাবে যেহেতু রয়েছে, তাহলে আমরা সামনে একটা শূন্য বাদ দিয়ে আমরা এটা 8 এ কনভার্ট করতে পারি। আবার কেউ চাইলে এটাকে 16 বিটেও নিতে পারো, ঠিক আছে, 16 বিটেও নিতে পারো। তাহলে ধরো আমরা যেহেতু 9টা রয়েছে, আমরা সামনে একটা শূন্য, যেহেতু সামনের শূন্য তেমন একটা ভ্যালু নেই, আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমরা এই শূন্যটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে 8 ডিজিট চলে এসেছে। ওকে, তাহলে এটা কার হয়ে গেল, এটা মামুনের হয়ে গেল। এখন আমরা আবিরেরটা কিন্তু টুস কমপ্লিমেন্ট করতে হবে, কারণ মামুনেরটা থেকে আবিরেরটা ছোট, ওইটাই মাইনাস করতে হবে। সো আমরা আবিরেরটা কি জানি, 1 2 3 4 5 6 7 8, আবিরেরটা 8টাই দেওয়া আছে। তাহলে আমরা একটু লিখি, আবিরেরটা ছিল হলো 00111101 আবিরেরটা ছিল এইটা। ওকে, আমরা এখন সব মুছে দিচ্ছি। তাহলে ওকে, দেখো এখন আমরা এই আবিরেরটা কি করব, এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট দেব। তো টুস কমপ্লিমেন্ট করার আমাদের প্রথম স্টেপ শেষ, মানে বাইনারি করলাম। এখন বাইনারি থেকে আমাদের আগে ওয়ান্স কমপ্লিমেন্ট নিতে হয়, তারপর টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হলো ও একের পরিপূরক, অর্থাৎ যে মানগুলো দেওয়া আছে তার বিপরীত মানগুলো লিখে দিলেই একের পরিপূরক হয়ে যাবে। তো আমরা একটু লিখি নিচে 00 আছে, 11 দেব, 11 এর পরিবর্তে 00 আর একটা 0, না 0 এর পরিবর্তে দেব 1 আর 1 এর পরিবর্তে দেব 0। দেখো এই যে আমরা এটা যেটা করলাম, এটাকে আমরা বলতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট। এরপরে এটার সাথে জাস্ট আমরা 1 প্লাস করব, তাতে আমাদের টুস কমপ্লিমেন্ট চলে আসবে। তাহলে আমরা একটু করে ফেলি, 0 এর সাথে 1 প্লাস করলে 1, আর বাকিগুলো যা আছে তাই হবে। এইটা
এইটা আমাদের 2 এর পরিপূরক, মানে ক্রস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমাদের এখন কাজ হবে এই যে এইটার সাথে এইটার আমাদের প্লাস করে দেওয়া, জাস্ট এই দুইটা লাইনের আমাদের এখন কাজ হবে। তো আমরা একটু করে ফেলি, আমরা তাহলে লিখি, এখানে আমরা আবার লিখব, এখানে তাহলে আমরা লিখব হলো মামুনের এই সংখ্যাটা লিখব 1 1 2, এটা ছিল 8, আর নিচে লিখব হলো আমরা 3D, বা অনেকে যেটা দশমিক লিখছে দশমিকের মানটাও কিন্তু চাইলে এখানে লিখে দিতে পারো, এটা তোমাদের ব্যাপার। আমরা এখন সিকোয়েন্স মেইনটেইনের মানগুলো লিখে দেব। 0 1 0 0 0 1 0 0 1 0 1 0 1 0 1 0। এখন এটার নিচে আমরা আবিরেরটা লিখে দেব, 1 1 4টা 0 1 1 1 4টা 0 1 1। এখন যদি আমরা এই দুইটা যোগ করে বের করি তাহলে আমাদের এই পার্থক্যটা চলে আসবে। আমাদের পার্থক্য কিন্তু বের করেছিলাম এর আগে দশমিকের কত 13 পার্থক্য বের করেছিলাম। তাহলে দেখো যোগ করব, 0 এর সাথে 1 যোগ করলে 1 1 আর 1 যোগ করলে 2 2 মানে 0, হাতে আছে 1, হাতে আছে 1 1 এখানে দিয়ে দিলাম, এই 1টাও এখানে দিয়ে দিলাম, তারপরে 0 0 1 মানে 2 হয়, 2 এর পরিবর্তে 0, হাতে আছে 1 1 এর সাথে 1 মিলে আবার 2 মানে 0, হাতে আছে 1। দেখো এখন আমরা একটু কাউন্ট করব, 1 2 3 4 5 6 7 8 9। তো 9 নাম্বার যেটা হয়ে যাবে, 8 9তম বিটকে বলা হয় ক্যারি বিট, 9তম বিটকে বলা হয় ক্যারি বিট। এই টুস কমপ্লিমেন্ট যারা বোঝো না ভাইয়া, টুস কমপ্লিমেন্টের ক্লাস আছে, ভালো করে দেখে নিবা। আইসিটি এর 3rd চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো টুস কমপ্লিমেন্ট, এটা দিয়ে প্রত্যেকবার আসে কিন্তু প্রশ্ন। তাহলে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, এটা লিখে দিবা, তাহলে 1 আমরা বাদ দেব। এখন দেখো আমাদের কিন্তু অ্যানসার মনে আছে, ওদের দুইজনের টাকা, একজনের ছিল হলো 74 টাকা আর একজনের ছিল 61 টাকা। এটা আমরা বিয়োগ করলে পাই হলো 9 আর 4 13। আমরা কিন্তু 13 টাকা পেয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? ওদের পার্থক্য আমরা 13 টাকা পেয়েছিলাম। দেখো এখানে আমাদের 13 চলে এসেছে। তো ক্যারি বিট যদি সামনে থেকে 1 বাদ দিয়ে দাও তাহলে থাকবে কি সামনে? সামনে 4টা 0 থাকবে, তো 4টা 0 তো তার বাদই, ওর কোনো ভ্যালু নেই। তাহলে আমাদের মূল অ্যানসার হলো এইটা। আমরা এখন তাহলে দেখো তোমাদের একটু প্রুফ করে দেখাই, ধরো একটু প্রুফ করে দেখাই যে আসলে এইটা সমান 13 হয় কিনা। দেখো 1 1 0 1, তাই না? 1 1 0 1, দেখো এটা সমান 13 হবে। ওই যে আমাদের যে 4টা বিটের যে সূত্র রয়েছে উল্টো করে আমরা এটা লিখে দিই, 1 2 4 8। দেখো তো কোনটা কোনটা ব্যবহার হচ্ছে? 2 ব্যবহার হচ্ছে না, তাহলে 2 বাদ দিয়ে দাও, আর বাকি তিনটা ব্যবহার হচ্ছে, মানে বাকি তিনটা যোগ করো। 8 আর 2 12, 12 আর 1 13। এই যে দেখো আমাদের সেই 13 অ্যানসার চলে এসেছে। তাহলে সর্বশেষ আমরা এটা লিখব, অতএব তাদের দুজনের টাকার পার্থক্য সমান, ওই সবগুলো বাদ দিয়ে কেউ চাইলে ওই 4টা 0 বাদ দিয়ে জাস্ট ওটা লিখে দিতে পারো 1 1 0 1 বাইনারি, অথবা 13 দশমিক। দুই ভাবে অ্যানসার দিতে পারো, এটা বাইনারিতে দিতে পারো, এটা দশমিকে দিয়ে দিতে পারো। আবার 13 তো তুমি প্রুফ করে দেখলে যে আসলে 13 হয় কিনা। খুব মজার একটা বিষয় যে আসলে আমরা যোগ করলাম বাট তারপর পার্থক্য ঠিকই হয়ে গেল। পার্থক্য মানে বিয়োগ, কিন্তু সেই বিয়োগের কাজটা টুস কমপ্লিমেন্ট হলো যোগের মাধ্যমে করে দেয়। আশা করি আমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছি। ওকে, আমরা এখন নেক্সট 2 নাম্বার সৃজনশীলে তাহলে যাচ্ছি। 2 নাম্বার সৃজনশীলটা দেখো খুবই ইজি, এটা জাস্ট আমি একটু দেখায় দেব, তোমরা বাসায় সবাই করতে পারবে, জাস্ট একদম ইজি। রিতা, রুমি ও সুমি 3 বান্ধবী বাজারে গিয়ে যথাক্রমে এত টাকা এবং এত টাকার বই কিনলো।
একটা হলো বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল। ওকে, কোন আমার প্রশ্ন হলো কোড কি? তো কোড কি আমরা বলতে পারি কোড হলো একটি প্রোগ্রামিং ভাষা যা আমাদের মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় বোধগম্য করে তোলে। তাহলে আমরা আবার বলতে পারি কোড হলো একটি প্রোগ্রামিং ভাষা যা আমাদের মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় বোধগম্য করে। ওকে, এখন আমরা কি বলতে পারি দুইয়ের পরিপূরক বলতে কি বোঝো? দুইয়ের পরিপূরক ভাই আমরা মাত্রই তো বলে ফেললাম। দুইয়ের পরিপূরক মানে কি? দুইয়ের পরিপূরক বলতে কি বোঝো? এটা লিখবা হলো দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা বিয়োগের কাজ কম্পিউটারের যোগের মাধ্যমে করতে পারি। তারপর দুইয়ের পরিপূরকের সূত্রটা লিখে দিবা। দুইয়ের পরিপূরকের সূত্রটা কি লিখবা? অনস কমপ্লিমেন্ট প্লাস 1। অনস কমপ্লিমেন্টের সাথে যদি প্লাস 1 করা যায় তাহলে আমরা দুইয়ের পরিপূরকের সূত্র পেয়ে যাচ্ছি। সুন্দর করে জাস্ট উপরে একটু সংজ্ঞাটা দিবা, বা টুস কমপ্লিমেন্ট আসলে কি কাজ করে, যোগের মাধ্যমে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে দেয়, এবং শেষে একটু সূত্রটা দিয়ে দিবা। গ নাম্বারটা দেখো, উদ্দীপকের রিতার বইয়ের দাম দশমিকে নির্ণয় করো। উদ্দীপকের রিতার বইয়ের দাম দশমিকে নির্ণয় করো। রিতাকে এই যে ফার্স্ট মেয়েটার নাম হলো রিতা, ওটা ছিল কি বাইনারিতে, ওর বইয়ের মূল্য ছিল বাইনারিতে, এটা আমাদের দশমিকে করতে বলেছে। এই যে ওই বইয়ের দামটা আমাদের দশমিকে নির্ণয় করতে বলেছে। তো বাইনারি থেকে দশমিক এই নিয়মগুলো আমরা এর আগে ক্লাসগুলোতে করেছি, যারা ক্লাসগুলো দেখো না এখনো দেখে আসতে পারো। আমরা এখন জাস্ট এটা করে দেখাই। দেখো এইটা আমরা কি করব, দশমিকে দেব। তাহলে আমরা লিখি গ নাম্বার দেওয়া আছে রিতার বইয়ের দাম দেওয়া আছে হলো 111011 বাইনারিতে দেওয়া আছে। আমরা এটাকে এখন দশমিকে নেব। বাইনারি থেকে দশমিক নেওয়ার পদ্ধতিটা সবাই একটু সুন্দর করে দেখে নাও। ওকে, আমরা আগে এই সংখ্যা লিখব 110110। এটা ছিল বাইনারি। এটাকে আমরা এখন দশমিকে নেব। এটা একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখাচ্ছি। ওকে, নিয়মটা হলো আমাদের আগে আমি বলছিলাম যে পাওয়ার মনে মনে চিন্তা করতে পারো, নাও করতে পারো। দেখো মনে মনে একটু পাওয়ার চিন্তা করো। এটা 0 1 2 3 4, এটা 5। ওকে, দেখো তাহলে আমরা লিখি এখন। নিয়মটা হলো এরকম, এই ডিজিট আগে লিখবা, ডিজিট ইনটু এর বেস কত 2, তাই 2 এর উপরে হবে কত 5 প্লাস এই যে একটা কাজ শেষ। এখন এটা যদি বাইনারি না থেকে অক্টাল হইতো ভাইয়া এরকমই, কিন্তু জাস্ট এখানে 2 এর পরিবর্তে 8 দিয়ে দিতাম। এটা যদি অক্টাল না হয় হেক্সাডেসিমাল হতো, 2 এর পরিবর্তে 16 দিয়ে দিতাম। দশমিক নেওয়ার নিয়ম একই, বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সা থেকে এই তিনটা থেকেই দশমিকের নেওয়ার পদ্ধতি একই, মানে রাস্তা একটাই। ওকে, এটা করে ফেললাম। এরপরে এই যে a1 নেব, 1 into 2, এখন 2 এর উপরে যাবে হলো 4 প্লাস, পরে এখন 0 into 2, এখন 2 এর উপরে যাবে 3 প্লাস, আবার 1 into 2, এখন 2 এর উপরে যাবে 2 প্লাস, এখন আবার 1 into 2, 2 এর উপরে এখন যাবে 1 প্লাস, শেষে আছে 0 into 2, 2 এর উপরে যাবে 0। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো তাহলে 2 এর উপরে 5, 2 এর উপরে 5 মানে কি 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 2 5টা গুণ রয়েছে। 2 যদি 2টা গুণ থাকে 2 দুগুণে 4, 2 3টা গুণ থাকলে 4 দুগুণে 8, 2 4টা গুণ থাকলে 8 দুগুণে 16, 5টা গুণ থাকলে 16 দুগুণে 32, অর্থাৎ 32। তাহলে এটার অ্যানসার আমরা পাচ্ছি হলো 32 প্লাস, এবার 2 এর উপরে 4, 2 এর উপরে 4 থাকলে আমরা পাচ্ছি হলো 16 প্লাস। দেখো এবার 2 এর উপরে 3 মানে 8, কিন্তু সামনে আছে 0, 0 এর সাথে ইনটু হয়ে পুরোটার ভ্যালু 0 হয়ে যাবে, আমরা ওটা দেব না। প্লাস পরেরটা দেব 2 দুগুণে 4 প্লাস, এখানে আমরা দেব 2 একে 2 প্লাস, পরেরটা দেব না। দেখো এটাও 0 এর সাথে ইনটু মানে 0 হয়ে যাবে, তাহলে আমরা পরেরটা দিলাম না। এবার আমরা সরাসরি এগুলো যোগ করে অ্যানসার করে দেব।
দেখো 32 আর 16 যোগ করলে হয় 48, 48 হ্যাঁ 48, 48 আর 4 যোগ করলে হয় 52, 52 আর 2 এ 54। এটা আমরা কি করলাম বসাবো, এইটা দিতে যেন ভুল করো না, মানে বেস কিন্তু দিতে হবে। তাহলে আমরা পেলাম কত, অতএব এটা কিন্তু সাইডে দিতে হবে, না দিলে কিন্তু এটা হবে না, গ নাম্বার যেতে দিতেই হবে। তাহলে লিখবা যে অতএব রিতার দশমিকে বইয়ের দাম সমান 54 টাকা। এটা অ্যানসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর যেহেতু আমি বারবার বোর্ডের সামনে যাচ্ছি, আমি যখন বোর্ডের থেকে চলে আসবো পজ করে ভিডিওটা প্রয়োজনে লিখে নেবেন। ঠিক আছে, ওকে, আমরা একটু ঘ নাম্বারটা দেখি। ঘ কি বলবো দেখেন, উদ্দীপকের রুমি ও সুমি মোট কত টাকার বই কিনলো তা অক্টালে প্রকাশ করো। মানে পরের দুই বান্ধবী, একটা হলো যে অক্টাল আর একটা হলো হেক্সা, এই দুইজন যা বই কিনছে এই দুটো যোগ করে অক্টালে প্রকাশ করতে বলছে। তো তাহলে সহজ, দেখো এই যে একটা অক্টালে আছেই, তাহলে আমাদের কাজ কি হবে, এই 16 কে অক্টালে নিতে হবে, মানে এই হেক্সাকে অক্টালে নেব, নিয়ে ওই আনসারের সাথে এই আনসারটা যোগ করে দেব। সহজ, তাহলে আমরা করে ফেলি। দেখো আমরা ঘ নাম্বার তাহলে লিখি। ঘ নাম্বার আমরা লিখব, দেওয়া আছে সুমির বইয়ের দাম দেওয়া আছে হলো 36, অক্টালে দেওয়া আছে। এরপর আমরা লিখব হলো, ও এটা রুমির দেওয়া আছে, সরি মিস্টেক হয়েছে, এটা হবে রুমির। এরপর একটা হলো সুমির বইয়ের দাম দেওয়া আছে হলো A9, তার উপরে লিখেছি। তো আমাদের এই দুটো মোট কত বই, মোট কত টাকার বই হচ্ছে এটা অক্টালে নিতে বলছে। তো একটা তো অক্টালে আছে, তাহলে আমরা এটাকে সাইডে আমরা এইটাকে আমরা অক্টাল করব। A9 এটা আছে হেক্সাডেসিমাল, এটাকে আমরা অক্টাল করব। তো এটাকে অক্টাল করলে কি পাই দেখো, আমরা জানি হেক্সাডেসিমাল এবং অক্টাল এই দুইজন ভারত আর পাকিস্তানের মতো, এরা আসলে ডাইরেক্টলি কোনো যোগাযোগ করে না। ভারত এবং পাকিস্তানের মতো এরা একটু বই আচরণ করে। হেক্সা থেকে আগে বাইনারি নিতে হয়, তারপর অক্টাল। আবার অক্টালও এরকম সোজা করা যায় না, আগে বাইনারি নিতে হয়, তারপর মাঝখানে একজন ঘটক রাখতে হয়, একজন মিডিয়াম রাখতে হয়, সেটা হলো বাইনারি। তো আমরা এ কে আগে বাইনারি করি, এ মানে হলো 10, 10 কে বাইনারি করলে আমরা জানি 1010 পাই। এটা আমরা মুখস্থ আছে, তোমাদের যারা মুখস্থ আছে মুখস্থ দিয়ে দিবা। 9 কে আমরা করলে পাই হলো এইটা 9, মানে 1001। এটা কোন সূত্র দিয়ে পাই আমরা, 1248 এই সূত্র দিয়ে কিন্তু আমরা পাই। দেখো যে 9 বানাতে হলে দেখো এই দুটোর কোনটা যোগ করতে হচ্ছে, 1 যোগ করতে হচ্ছে, আর এই 1 যোগ করতে হচ্ছে, আর এই দুটো 0। তাহলে আমরা এই যে লিখতে পারি 9 এর পরিবর্তে লিখতে পারি 1001। আশা করি বুঝতে পেরেছেন। এটা বাইনারি করলাম। এখন দেখো বাইনারি থেকে এখন আমাদের নিতে হবে কিসে, অক্টালে। তো বাইনারির সাথে অক্টাল, হেক্সার সাথে অক্টাল 4 বিটের সম্পর্ক, কিন্তু বাইনারি থেকে এখন অক্টালে যেতে হলে আমাদের 3 বিটের সাথে সম্পর্ক নিতে হবে। তাহলে আমরা হাতের ডান থেকে 3টা করে এখন বিট সাজাবো। আমরা হাতের ডান থেকে এখন 3টা করে বিট সাজাবো। এই যে এই তিনটা, আর সামনে 2টা হয়, কিন্তু সামনে আমরা আরো একটা 0 দিয়ে 3টা বানাবো। তাহলে সামনে একটা 0 দিয়ে এটা লিখে দিলাম, আর এটা লিখে দিলাম, আর এটা লিখে দিলাম, মানে তিনটা আমরা আলাদা করে লিখে দিলাম। এটা শুরু হয়েছে কোথায় থেকে, ডান থেকে, ডান হাতের ডান থেকে কিন্তু এই জোড়গুলো সাজাতে হয় 3টা করে। এখন আমরা ওই যে 3টার যে সূত্র রয়েছে 1 2 4, এটা দিয়ে আমরা এখন অক্টালে মানগুলো বসাই দেব। দেখো প্রথমটা আছে 0 1 0, তো 0 1 0 যদি বসিয়ে দেই তাহলে এর ভ্যালু কোনটা,
শুধু ব্যবহার হচ্ছে 2, তাহলে আমরা এটা লিখতে পারি 2, এটা লিখতে পারি হলো দেখো 101, 10 ব্যবহার হচ্ছে না, তার মানে 4 আর 1 যোগ করলে 5, আর পরেরটা আমরা শুধু 1, তাহলে এটা আমরা পেলাম হলো 251, এটা অক্টালে দেওয়া আছে, বুঝতে পেরেছি? 251। তাহলে আমরা এবার লিখব অতএব তাদের মোট টাকা লিখে আগে ওই রুমিটটা লিখবো, রুমিটটা তো অক্টালে ছিল 36, বা আরেকটা কাজ করতে পারো, যেহেতু এটা বড় মান বের হলো 251, এটা উপরে লিখতে পারো 251 আর নিচে 36 দিতে পারো, আর এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম, এটা ছোট করে এখানে 8 দিবা, এটা ছোট করে এখানে 8 দিবা, এখন যোগ করে দিবা, এখন আমরা যোগ করে দেব। দেখো কারণ এই 36 এটা তো অক্টালে ছিলই, ওইটার সাথে জাস্ট এই নতুন অক্টালটা আমরা এখন যোগ করে দেব। দেখো অক্টালের যোগটা যারা পারবা শিখে রাখো, 6 আর 1 7 লিখলাম, কারণ অক্টালে কিন্তু 7 পর্যন্ত ব্যবহার হয়, 8 হলে 0 হয়ে যাবে। এবার দেখো 5 আর 3 যোগ করলে 8, 8 মানে 8 এর 0 হবে, হাতে আছে 1, 1 আর 2 মিলে 3, মানে 307 টাকা, এইটাই হলো অ্যানসার। তাহলে তাদের দুইজনের মোট বইয়ের দাম অক্টালে নিলে আমরা 307 টাকা পেয়ে যাই। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। আমরা তাহলে এখন নেক্সট এটাতে চলে যাচ্ছি। ওকে, দেখো নেক্সট এটা হলো অ্যাডার। আমরা আগে উদ্দীপকটা ভালো করে বুঝে নিই। দেখো আসলে সৃজনশীল করাতে গেলে অনেক করাতে হয়। এই থার্ড চ্যাপ্টারে যদি সৃজনশীল ভালো করে মানে একদম সাজেশন আকারে করাতে চাই যে আমি যেগুলো করাবো সেখান থেকে আসবেই, তাহলে মোটামুটি 15টার মতো করতে হবে, 12 থেকে 15টার মতো করলে একদম মানে সাদা কাগজে লিখে দেওয়া যাবে যে ওর ভেতর থেকে আসবে। কিন্তু আসলে তো অত করার আসলে এই মুহূর্তে সময় নেই, যার কারণে আমরা আসলে কম দেখাচ্ছি। যেমন এটা এসেছে হলো এনকোড এবং ডিকোড থেকে, এনকোডার এবং ডিকোডার থেকে। আমরা সরল থেকে দেখাইতেই পারলাম না, তারপরে শতক সারণী থেকে দেখাইতেই পারলাম না, বাস্তবায়ন থেকে দেখাতেই পারলাম না। এগুলো একটু কষ্ট করে ভাইয়া তোমরা বাসায় রিভিশন দিবা, বা বেসিক ক্লাস তো করেছো, বেসিক ক্লাস দেখে দেখে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করবে। আমরা এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে দেখো সামনে হলো n আর পরে হলো 2 টু দি পাওয়ার n। আচ্ছা, সামনে হলো n আর পরে হলো আছে 2 টু দি পাওয়ার n। তো সামনে যদি n থাকে আর পরে যদি 2 টু দি পাওয়ার n থাকে তাহলে এটা বলো এনকোডার না ডিকোডার? একটু ভালো করে খেয়াল করো। আমরা জানি যে দেখো সাপোজ n এর মান যদি আমরা 2 ধরি তাহলে এখানে আমরা 2 টু দি পাওয়ার n মানে আমরা 4 পাচ্ছি। তাহলে সামনে হলো 2 আর পরে হলো 4। একটু ভালো করে খেয়াল করো তো, সামনে 2 এবং পরে 4, মানে ইনপুট কম আউটপুট বেশি, এটা এনকোডার নাকি ডিকোডার? একটু ভালো করে খেয়াল করো। একটু ভালো করে খেয়াল করো যে এটা এনকোডার হবে নাকি ডিকোডার হবে। আচ্ছা দেখো আমরা জানি যে এনকোডার হলো, এনকোডার আগে কি এটা একটু বুঝে নেই, আমাদের মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় বোধগম্য করে বোঝায় দেয়। আর ডিকোডার কি? ডিকোডার হলো কম্পিউটারের বোধগম্য ভাষাকে আমাদের মানুষের ভাষায় বোঝায় দেয়, তাই না? এটা আমরা জানি। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। মনে রাখবা যে ইনপুট কম থাকলে আউটপুট বেশি থাকলে এটা হলো এনকোডার, ইনপুট বেশি থাকলে আউটপুট কম থাকলে ওটা হলো ডিকোডার। তো মানে এনকোড ডিকোড কিভাবে লিখতে হয় আমরা একটু দেখে নেই ঝটপট। কোন নাম্বার বলছে অ্যাডার কি? অ্যাডার হলো একটি সমবায় সার্কিট যা কম্পিউটারের যোগের কাজ করে থাকে। সুন্দর করে লিখে দিবা, অ্যাডার হলো একটি সমবায় সার্কিট যা কম্পিউটারের যোগের কাজ করে থাকে। খ নম্বরে লিখবা হলো সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কি বোঝায়? এটা খুবই ইজি ভাইয়া। সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কি বোঝায়? একটি সংখ্যা যে কয়টি সংখ্যার উপর ভিত্তি করে বা নির্ভর করে গঠিত হয় তাকে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। এভাবে আমি আরো সংজ্ঞা বলেছিলাম কেমন ভাবে, যে একটি সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে হলে যে কয়টা অঙ্ক ব্যবহার করতে হয় তাকে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেমন বাইনারির ভিত্তি হলো 2, বাইনারিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয়, একটি হলো 0 এবং একটি হলো 1, এই জন্য এটার ভিত্তি 2।
অর্থাৎ যে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় সেটাই হলো তার ভিত্তি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু গ নাম্বারটা দেখি। গ নাম্বার হলো দুই ইনপুট বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য দুটি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করো। দুই ইনপুট বিশিষ্ট ডি মর্গান উপপাদ্য দুটি, দুই ইনপুট বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য দুটি। এখন দেখো উপপাদ্য আমি এই জন্য তোমাদের বলেছিলাম যে উপপাদ্যের সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে, উপপাদ্যের সূত্রটা সবসময় মুখস্থ রাখতে হবে। তো যারা মুখস্থ রাখছো তারা ভালো, এখন পারবা, আর যারা মুখস্থ রাখো নাই তারা তো তাহলে এখন পারবা না। ওকে দেখো তাহলে আমরা দিয়ে এটা করলাম আমরা এখন গটা করে ফেলি। ওকে দেখো গ, তাহলে আমরা জানি ডি মর্গান দুইটা সূত্র রয়েছে। একটা হলো এইটা a plus b whole not equal a not plus a not into b not, আর একটা হলো দুই নাম্বারটা হলো ab whole not equal a bar plus b bar। অর্থাৎ এটা সহজ একটা কৌশলে মনে রাখবা ভাইয়া যে এই পাশে প্লাস থাকলে এই পাশে ইনটু হয়ে যাবে, এই পাশে ইনটু থাকলে এই পাশে প্লাস হয়ে যাবে, আর নট মানে বারটা এই পাশেও ভেঙে যাবে এখানেও ভেঙে যাবে। জাস্ট এইভাবে মনে রাখতে পারো। আমরা এখন এটা দুই ইনপুট বিশিষ্ট, আমরা এখন এই দুইটা আমরা একটু সত্যক সারণীর মাধ্যমে প্রুফ করে দেখাবো। তো এক নাম্বারটা প্রথমে এই পাশে প্রুফ করি। ওকে, যদি দুইটা ইনপুট হয় একটা সূত্র তোমরা জানো 2 টু দি পাওয়ার n, যদি দুইটা ইনপুট হয় তাহলে n এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে দেখো 4। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে ডিজিট হবে কয়টা? চারটা। চারটা ডিজিট হবে আর উপরে লেখার জন্য একটা, তাহলে মোট আমরা রো দেব 5টা। এটা লেখার জন্য দিলাম আর আমরা এখন চারটা রো দেব, 1 2 3 4। ওকে, তাহলে আমরা প্রথমে এটা কিন্তু আমরা প্রথমটা প্রুফ করতেছি। আচ্ছা দুইটা কালার ব্যবহার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমরা একটু রেড কালার লিখে নিই। ওকে, ইয়েলো দিয়ে বোঝায় আর এটা রেডটা দিয়ে বোঝাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে দেখো, তাহলে আমরা দুইটা ইনপুট জানতো, আমরা আগে দুইটা ইনপুট নিয়ে ফেলি। a দিলাম b দিলাম। দেখো অনেকে এই কলামগুলো নেওয়া বুঝতে পারে না, কিভাবে কলাম নিব, ভালো করে খেয়াল করো। a আর b নিলাম, এরপর দেখো তো লেফট সাইডের দিকে তাকাও, সিরিয়ালে তাকাও, a plus b লেখা আছে, তো আমরা লিখব a plus b। এরপর দেখো a plus b এর উপরে বার দেওয়া আছে, তাহলে আমরা লিখব a plus b, তার উপরে বার দেব। এরপর দেখো a বার দেওয়া আছে, আমরা দেব a বার। এরপর দেখো b বার দেওয়া আছে, আমরা দেব b বার। এরপর দেখো a বার আর b বার ইনটু আকারে দেওয়া আছে, আমরা দেব ইনটু। বলেন বুঝতে পারছেন কিনা? তাহলে এইভাবে এর দিকে তাকালে আমরা বুঝতে পারবো কলাম কয়টা হবে। তাহলে এখানে কলাম হচ্ছে 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে 7টা। ওকে, তাহলে ইনপুট কিভাবে নিতে হয় আমরা জানি। দুই ইনপুট হলে আমরা জানি দুই ইনপুট মানে হলো কি, তাহলে চারটা ডিজিট। তাহলে চারটা ডিজিটকে অর্ধেক করলে দুইটা পাও, তাহলে দুইটা 0 দুইটা 1। এই দুইকে অর্ধেক করলে একটা, মানে একটা 0 একটা 1। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন আমরা এই মানে গেটগুলো লিখব। 0 0 প্লাস করলে a প্লাস b, 0 0 প্লাস করলে 0 আর বাকিগুলো 1 হবে, কারণ এই যে 0 এর সাথে 1 প্লাস করলে 1। এবার দেখো a প্লাস b হোল বার, অর্থাৎ a প্লাস b এর যে ভ্যালুটা পেয়েছো এটাকে যদি বিপরীত করে লিখে দাও, 0 এর জায়গায় 1 1 এর জায়গায় 0, তাহলে আমরা 12 পেয়ে গেলাম। এবার আমরা a বার লিখব। a বার কার বিপরীত হবে? এই যে a এর যে মানটা আছে এটা বিপরীতটা হবে। দেখো ডাবল 1 ডাবল 0। b বারটা b এর বিপরীত হবে 1 0 1 0। এখন দেখো এই দুটো মান যদি আমরা গুণ করি তাহলে কত পাই? 1 আর 1 গুণ করলে 1 আর বাকিগুলো 0 হবে, কারণ আমরা জানি কোনটার মধ্যে 0 থাকলেই ওটা গুণ করলে 0 হয়। এখন দেখো আমাদের লেফট সাইড ছিল কোনটা? এই যে লেফট সাইড ছিল 4 নাম্বার রোটা, সরি 4 নাম্বার কলামটা, আর রাইট সাইড ছিল কি 7 নাম্বার কলামটা। দেখো তো आंसर মিলেছে কিনা? 1 0 0 1 0 0। আশা করি তাহলে বুঝতে পেরেছেন। এখানে সুন্দর করে লিখবেন অতএব
4 ইকুয়াল লেফট সাইড, 7 ইকুয়াল রাইট সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড। এটা সুন্দর করে লিখে দিবেন। এটা গেল আমাদের 1 নাম্বারটা প্রমাণ। এবার আমরা একটু 2 নাম্বারটা দেখি। দেখেন, ওই যে আমরা একটু এখন লালটা ব্যবহার করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 2 নাম্বারটা সেম, আমাদের রো হবে 5টা, আমরা আগে 5টা রো দিয়ে ফেলি। 1 2 3 4। ওকে, তাহলে আমরা ওইভাবেই আগে ডিজিটগুলো লিখে ফেলি। এ বি, এরপরে দেখো এ আর বি লিখলাম। এবার আমরা কিন্তু 2 নাম্বারটা প্রুফ করতেছি। 2 নাম্বারটা দেখো, এ বি লেখার পরে লেফট সাইডের দিকে তাকাও, এ বি একসাথে আছে। তাহলে আমরা এ বি একসাথে একটা লিখে দিলাম। এরপর দেখো এ বির উপরে বার দেওয়া আছে, মানে এ বির উপরে আমরা বার দিলাম একটা। এরপর দেখো আবার রাইট সাইড দেখো, এ বার দেওয়া আছে, এ বার দিলাম একটা। এরপর দেখো বি বার দেওয়া আছে, বি বার দিলাম একটা। এবার দেখো এ বার আর বি বার একসাথে প্লাস দেওয়া আছে। ওকে, দেখো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা সেম ভাবে ওইখানে ডিজিটগুলো দিয়ে দেব। 0 0 1 1 0 1 0 1। এ বি মানে এ এর মান আর বি এর মান যদি আমরা গুণ করি, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 1, 1 1 গুণ করলে 1। এখন এ বি হোল বার আমরা কি করব, এ বি যা পেয়েছি তার বিপরীত করে লিখে দেব। 3টা 1 0। এখন এ বার হলো কার বিপরীত হবে, এর বিপরীত হবে। 1 1 0 0। বি বার হবে বি এর বিপরীত, দেখো 1 0 1 0। এখন আমরা a আর b যা পেলাম এই দুটো আমরা প্লাস করব। 1 আর 1 প্লাস করলে 1, 1 0 প্লাস করলে 1, 0 1 প্লাস করলে 0 1, আর 0 0 প্লাস করলে 0। এখন এখানে দেখো লেফট সাইড কোনটা ছিল, আমি একটু এখন অন্য কালার দিচ্ছি আর বুঝতে সুবিধা। এটা ছিল লেফট সাইড, এটা ছিল রাইট সাইড। দেখো তো লেফট সাইড আর রাইট সাইডের आंसर মিলেছে না? 0 0 0। তাহলে এখানে সুন্দর করে লেফট সাইড সমান রাইট সাইড দেব। আশা করি বুঝতে পেরেছেন। এবং সর্বশেষে লিখে দেবেন ডি মর্গান দুটি উপপাদ্য প্রমাণ করা হলো বা দেখানো হলো। খুবই ইজি ছিল ভাইয়া। সময় স্বল্পতার কারণে আমরা একটু শর্ট এবং খুব দ্রুত করছি, কারণ ক্লাস অনেক লেন্থি হয়ে গিয়েছে এবং আমরা এখন পরেরটাতে যাব। চতুর্থ অধ্যায়ের আমরা এক দুটো প্র্যাকটিস করব এই টেবিল থেকে। ওকে, দেখেন এখন এখানকার একটা ঘ বাকি থাকলো। এটা আমি জাস্ট বলে দিলাম যে এটা হলো এনকোডার। আমরা বেসিক ক্লাসে এনকোডার করেছি, 2 ইনপুট বিশিষ্ট এনকোডার। এখানে 2 হবে আর এখানে হবে 4। এটা সুন্দর করে ফেলবে। ও সরি, n সমান 3 বলেছে। n সমান 3 হলে তাহলে এখানে হবে 8। সুন্দর করে এটা ওই বেসিক ক্লাস দেখে এটা করে ফেলবে। আমরা এখন একটু চতুর্থ অধ্যায়ের একটা প্র্যাকটিসে যাচ্ছি। দেখেন চতুর্থ অধ্যায়ের সৃজনশীল। এখানে একটা লেখা আছে আর একটা হলো আমার এখানে আসলে লেখার মতো মানে সময় পাইনি, আর একটা হলো আমার ফোনে দেওয়া আছে। আমি ফোন থেকে তোমাদের এটা লিখে দিয়ে বুঝিয়ে দেব। দেখো এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা হলো চতুর্থ অধ্যায় HTML ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML যে অধ্যায়টা। এখান থেকে আমি তোমাদের বলেছি 2 টাইপের প্রশ্ন হবে। একটা হতে পারে HTML থেকে সরাসরি কোড থেকে, আর একটা হতে পারে ওয়েব ডিজাইন। ওয়েবসাইট গুলো যে আছে, ওয়েবসাইট 2 প্রকার, ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইট। ওয়েবসাইটের কাঠামো 4 প্রকার, লিনিয়ার, তারপরে হায়ারার্কিয়াল, কম্বিনেশনাল। এইগুলো মানে জাস্ট ওই 4টা পড়বা আর ওই 2টা ওয়েবসাইটের পার্থক্য বৈশিষ্ট্যগুলো পড়বা, তাহলে কমন পড়বে। আমরা একটু দেখি ক নাম্বারটা এখানে কি বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা আমাদের সাবজেক্ট রয়েছে, 4টা সাবজেক্ট একসাথে। আর আমাদের হেডিং এর নাম দেওয়া আছে হলো সাবজেক্ট চয়েস। আর আমাদের লিস্ট আছে 4টা। ওকে, আমরা এটা একটু করে ফেলবো। তার আগে আমরা ক একটু করে ফেলি। ক বলছে ওয়েব পেজ কি। দেখো ওয়েব পেজ কি, ওয়েব পেজ হলো একটি ডকুমেন্ট যা বিভিন্ন সার্ভারে ক্লায়েন্টদের জন্য রাখা হয়। সুন্দর করে বইয়ের মধ্যে সংখ্যা আছে, আর একটু ভালো করে পড়ে ফেলবা। খ নাম্বার কি, ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। দেখো ডোমেইন নেম হলো প্রত্যেকটা ওয়েবসাইটের নির্দিষ্ট ইউনিক একটা নাম থাকে। পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট বা অ্যাড্রেস বলো, এদের আলাদা আলাদা একটা অ্যাড্রেস বা
আলাদা আলাদা একটা ডোমেইন নেম থাকে। এটার জন্য কঠোর তাদের অনেক নিয়ম শৃঙ্খলা মেইনটেইন করতে হয়। পৃথিবীতে কারো ডোমেইন নেমের সাথে কারো ডোমেইন নেম পড়বে না। ডোমেইন নেমের গুরুত্ব কি? ডোমেইন নেমের কারণে কিন্তু আসলে ওই ইউনিকতা বা অদ্বিতীয়তা বজায় থাকে, না হলে একজনের তথ্য অন্যজনের কাছে ইজিলি ভাবে পৌঁছে যেত। তারপরেও সুন্দর করে বইয়ের মধ্যে আরো কিছু তথ্য দেওয়া আছে, ওইখান থেকে ক এবং খ করে ফেলবেন। একটু দেখেন গ নাম্বার কি বলা আছে। উদ্দীপকটি তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজ প্রদর্শনের জন্য HTML কোড লেখা। অর্থাৎ এই যে চারটা পরে তো আচ্ছা না, এই যে চারটা, এই চারটা হলো কিভাবে আমরা HTML কোড লিখলে আমাদের ওয়েব পেজে এরকম সুন্দর করে ডিজাইন চলে আসবে। এটা আমরা দেখেই বুঝতে পারতেছি না কি লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট প্রকাশ করা হয় হলো OL দ্বারা। আমরা তাহলে পরের পৃষ্ঠায় পরের পেজে যাই, আমরা এটা সুন্দর করে আমরা একটা HTML কোড লিখি। আমরা জানি HTML কোড লিখতে হলে সর্বপ্রথম আমাদের HTML দিয়ে শুরু করতে হয়। তো আমরা একটু HTML দিয়ে শুরু করব। দেখো HTML, এরপরে আমরা দেব হলো ধরো বডি, বডি নাই, বডির আগে আর একটা বিষয় আছে। দেখো বডি শুরুর আগে আমাদের একটা হেড দেওয়া আছে না, একটা হেডিং দেওয়া আছে। এই হেডিং আমরা জানি হেডিং হলো 6 প্রকার। হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত রয়েছে। এটা প্রথমটা হলো সবচেয়ে বড় আর 6 এরটা সবচেয়ে ছোট। তো যেহেতু এটা দেখতে অনেক বড় দেখা যাচ্ছে, আমরা H1 অথবা 2 ব্যবহার করব। তাহলে আমরা লিখি H1। H1 এর মধ্যে কি আছে? H1 আসলে কি? সাবজেক্ট চয়েস। তাহলে আমরা লিখি H1 দিয়ে লিখব সাবজেক্ট চয়েস, সাবজেক্ট চয়েস। তারপরে H1 মানে হেড ট্যাগ আমরা শেষ করে দেব। এই যে এরপর আমরা লিখব হলো বডি। চেষ্টা করবা এই সিকোয়েন্সটা মেইনটেইন করার জন্য, কারণ HTML টা একদম সাইডে লিখবা, তারপর একটু ওই পাশে লিখবা, আবার শেষে HTML টা এই HTML এর নিচে লিখে দিবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমরা বডি লেখার পরে বডি শুরু করলাম। এবার দেখো এই যে 1 2 3 4 এগুলো আসলে এগুলো কি? এগুলো হলো অর্ডার লিস্ট। এটা আসলে লিস্ট আছে, বাট কি লিস্ট? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো এটা আমাদের অর্ডার লিস্ট আছে, তাই আমরা OL দিয়ে শুরু করব। অর্ডার লিস্ট। তারপরে আমরা এখানে একটু কমা দেব, কমা দিয়ে টাইপ লিখব। টাইপ সমান 1 এর দুই পাশে অ্যাপোস্ট্রফি দিবা, দিয়ে এটা শেষ করে দিবা। দেখো ভালো করে বোঝো, এই অর্ডার লিস্টের টাইপ আবার 1 দিলাম কেন? অর্ডার লিস্ট তো অনেক ধরনের হতে পারে। অর্ডার লিস্ট তো A B দিয়েও হতে পারে, A B C দিয়েও হতে পারে, আবার ছোট হাতের A ছোট হাতের B ছোট হাতের C হতে পারে, আবার রোমান সংখ্যা 1 2 এটাও হতে পারে। তো অর্ডার লিস্ট তো অনেক ধরনের হতে পারে। তো এই জন্য আমরা ওখানে 1 দিলাম, এই জন্য যাতে জানো অর্ডার লিস্টটা 1 2 3 এভাবে চলে আসে। অর্ডার লিস্ট টাইপ 1 দিলাম। এবার আমরা লিস্ট শুরু করব। LI লিস্ট শুরু। লিস্টের প্রথমে কি আছে? বাংলা। এখন কিন্তু আমাদের আর 1 2 3 এসব লিখতে হবে না। এই যে এখানে যে টাইপে 1 দিয়েছি, এখানে যত এখন লিখবো, যত 100টা লিখলে অটোমেটিক্যালি 100 পর্যন্ত চলে আসবে। তাহলে আমরা লিস্ট 1 এ লিখব বাংলা, তারপর লিস্ট শেষ করব। আবার লিস্ট শুরু করব। এরপর আছে কি? ইংলিশ। আমরা ইংলিশ লিখব, তারপর আমরা লিস্ট শেষ করব। আবার লিস্ট শুরু করব। এরপর আছে হলো ম্যাথমেটিক্স, তারপর হিস্টরি। আমরা সংক্ষেপে ম্যাথ লিখলাম, তোমরা যেন আবার সংক্ষেপে লিখে দাও না। তারপর আরেকটা লিস্ট লিখব, এটা হলো হিস্টরি। হিস্টরি এটা আমরা লিস্ট শেষ করলাম। দেখো সবগুলো শেষ। এবার আমাদের ওই যে অর্ডার লিস্ট শুরু করেছিলাম, এবার আমাদের সেই অর্ডার লিস্ট তাহলে শেষ করে দেব। তোমরা জানো কোনো কিছু শেষ করতে হলে সামনে শুধু একটা স্ল্যাশ দিতে হয়, সামনে শুধু একটা স্ল্যাশ দিলে শেষ হয়ে যাবে। তাহলে অর্ডার লিস্ট শেষ করলাম। এখন বডি শুরু করেছিলাম, তাহলে এখন স্ল্যাশ বডি দিলে বডি শেষ হয়ে যাবে। তারপর সর্বশেষ অনেকে বলতে পারো হেড কি শেষ করতে হবে? না, হেড তো দেখো এই যে
হেড এখানে শুরু করেছিলাম, ও এই যে এখানে শেষ করি নাই, এই যে স্ল্যাশ দিয়ে এখানে কিন্তু শেষ হয়েছে। সো হেড আর শেষ করতে হবে না, বডি শেষ করলাম। এখন এইচটিএমএল সর্বশেষে একটু সাইডে এসে স্ল্যাশ html দিয়ে এইচটিএমএল শেষ করে দিলাম। এই যে এটা লিখলেই অটোমেটিক্যালি আমাদের এই ফরম্যাটটা চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো ঘর নাম্বারটা আমি জাস্ট বুঝায় দেব, তোমরা নিজেরাই করতে হবে, একদম সেম এটার মতোই, জাস্ট একটু বুঝায় দিই। দেখো ঘর নাম্বার কি বলছে, সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে সিরিয়াল নম্বর মানে যেটা 1 2 ছিল এটা সিরিয়াল নম্বর, এবং এটা একটা হলো সিরিয়াল নম্বর এবং সাবজেক্ট নেম এই দুটি টেবিল হেডিং দিয়ে, তার মানে একটা টেবিল করতে বলতেছে। আমি টেবিলটা করে দেখাচ্ছি, তোমরা জাস্ট কোডটা পরে বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে। দেখো তাহলে কি বললো, সিরিয়াল নম্বর এবং সাবজেক্ট নেম এই দুটি টেবিল হেডিং দিয়ে, টেবিল হেডিং মানে কি, এই যে আমরা যেটাকে th ব্যবহার করি, th ট্যাগ ব্যবহার করি না, অর্থাৎ এই যে এটা একটা হলো কি, প্রথমটার নাম সিরিয়াল নম্বর দিতে বলছে, সিরিয়াল নম্বর, তাই না, সিরিয়াল নম্বর, আর পর একটা সাবজেক্ট নেম বলছে, সাবজেক্ট নেম বলছে। ওকে, দেওয়ার পরে বলছে এই দুটি টেবিল হেডিং দিয়ে 2 কলামের একটি বর্ডার সহ টেবিল তৈরির এইচটিএমএল কোড লিখো। অর্থাৎ আমি একটু দেখা দিচ্ছি, এইগুলোই হবে, কিন্তু এখানে হবে এটা 1 2 3, ওকে 1 2 3 4, বাংলা, ইংলিশ, ম্যাথ, হিস্টোরি। অনেকে এটা বোঝে না, কিন্তু এই প্রশ্নটা অফলাইন ব্যাচে যখন করতে দেওয়া হয় গোলামানকে, তখন এই প্রশ্নটাই ওরা আসলে ঠিকমতো বুঝতে পারে না। তো একটু প্রশ্নটা ভালো করে বুঝবা, প্রশ্নটা এইটা তৈরি করতে বলছে, এখন এইটার এইচটিএমএল কোড লিখতে বলছে। আমি যেমন এটার এইচটিএমএল কোড লিখলাম, এখন তোমরা এটার এইচটিএমএল কোড লিখবে, একদমই সিম্পল। আমি একটু বলে দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। কি লিখতে হবে, আচ্ছা তার আগে হেডিং দিতে হবে, কিন্তু বলছে সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে, সম্মান বিষয়, তার মানে এখানে লিখবা অনার্স সাবজেক্ট, জাস্ট লিখবা অনার্স সাবজেক্ট। তাহলে এইটা কি, এটার নাম হলো ক্যাপশন, এটা কিন্তু আর এখন হেডিং না। তাহলে কিভাবে শুরু করবা, সুন্দর করে লিখবা, প্রথমে এইচটিএমএল শুরু, তারপর লিখবা ক্যাপশন লিখবা অনার্স সাবজেক্ট, তারপর ক্যাপশন শেষ করবা, তারপর লিখবা টেবিল বর্ডার, যেহেতু এটা একটা টেবিল এবং বর্ডার কয়টা করে, দেখো একটা করে, কিন্তু যদি এখানে যেরকম ডাবল দেওয়া থাকতো তাহলে কিন্তু টেবিল বর্ডারের জায়গায় আমরা 2 লিখতাম। তাহলে প্রথমে এইচটিএমএল শুরু করলাম, তারপর ক্যাপশন দিলাম, তারপর এখন দিবা টেবিল বর্ডার দিয়ে সমান দিয়ে 1 দিবা। দেওয়ার পরে এখন দেখো এই সিরিয়াল নম্বর আর সাবজেক্ট নেম এই দুটো টেবিলের কি হিসেবে ব্যবহার হয়েছে, এখানে লেখা আছে টেবিল হেডিং হিসেবে ব্যবহার হয়েছে। তোমরা টেবিল হেডিংটা কোন ট্যাগ দ্বারা প্রকাশ করি, th দ্বারা প্রকাশ করি। তাহলে লিখবা th ট্যাগ শুরু, তারপর লিখবা সিরিয়াল নম্বর, তারপর আবার th শেষ, আবার th দিয়ে শুরু করবা সাবজেক্ট নেম, th শেষ। তাহলে একটা রোর কাজ শেষ হয়ে গেল। এবার এই 2 নাম্বার থেকে শুরু করবা টেবিল রো দ্বারা, টেবিল রো ট্যাগ দ্বারা শুরু করবা, টেবিল রো শুরু, তারপরে 1, তারপর আবার টেবিল রো শেষ, আবার বাংলা দিবা, তারপর টেবিল রো শেষ। তারপর এইভাবে প্রত্যেকটাই টেবিল রো শুরু এবং টেবিল রো শেষ, টেবিল রো শুরু এবং টেবিল রো শেষ দিয়ে করে দিবা। এবং যদি এটা না পারো, তাহলে আমাদের যে বেসিক ক্লাস আছে, একদম হুবহু এরকমই একটা টেবিলের বেসিক ক্লাস আছে, ওই বেসিক ক্লাস থেকে একটু হেল্প নিয়ে সুন্দর করে এটা করে ফেলবা। যেহেতু সময় সর্বদার কারণে আমরা একটু শর্ট করতেছি, সুন্দর করে এটা করে ফেলবে। ওকে, আমরা এখন আরো একটা করব, যেটা আমি আসলে এখানে দিতে পারি না, যেটা আমার ফোনে দেওয়া আছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা আমার করতে হবে না, আপনারা দেওয়া মাত্রই বুঝে ফেলবেন, তারপর আমি আপনারা বললে আমি একটু করে দেব। দেখেন, উদ্দীপকটা হলো এটা দেওয়া আছে,
নাম্বার হলো বল, 2 নাম্বার ব্যাট, 3 নাম্বার উইকেট। এটা লেখা আছে টেবিল 1, আর একটা লেখা আছে টেবিল 2। এটাতে আবার ওইগুলোই লেখা আছে বাট বল, ব্যাট, উইকেট। দেখো পার্থক্যটা কি ভাইয়া, ভালো করে বুঝো। এটাই উদ্দীপক, জাস্ট এটা উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে এখন প্রশ্নগুলো হবে, আমি প্রশ্নগুলো ফোন দেখে দেখে বলছি, সমস্যা নেই। জাস্ট এটা উদ্দীপক। দেখো এই দুইটা টেবিলে কি পার্থক্য বুঝতে পারতেছো? একই জিনিস, ব্যাট বল উইকেট, ব্যাট বল উইকেট, একই জিনিস আছে, কিন্তু পার্থক্যটা কি? ওইটা হলো অর্ডার লিস্ট 1 2 3, আর এটা হলো অর্ডার লিস্ট না। এটা অর্ডার লিস্ট না, কিন্তু দেখো টাইপটা কি। এটা হলো আমরা এইভাবে লিখব, অর্ডার লিস্ট দিয়ে আমরা লিখব টাইপ, টাইপের সমান দিয়ে 1 লিখব, অর্ডার লিস্ট। এটা লিখব হলো প্রথমটার ক্ষেত্রে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি লিখব? দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা লিখব আনঅর্ডার লিস্ট, ইউএল। ওটা ছিল অর্ডার লিস্ট ওএল, আর এটা হলো আনঅর্ডার লিস্ট ইউএল। ইউএল দিয়ে টাইপ দিব। কি টাইপ? টাইপটা কি? একটা বৃত্ত, মানে সার্কেল। জাস্ট এটা লিখে দিবেন, হয়ে যাবে। আর বাকিটা কোনো পার্থক্য নাই, এরপর তাহলে কি লিখতে হবে? ইউএল, প্রথমটা আছে বল, ইউএল ট্যাগ শেষ, এরপর একটা ইউএল, এরপর একটা আছে ব্যাট, ইউএল ট্যাগ শেষ, এরপরটা আবার ইউএল, এরপর আবার উইকেট, ইউএল ট্যাগ শেষ, এরপরে বডি শেষ, এরপরে এইচটিএমএল শেষ। এইভাবে সুন্দর করে এটা করতে পারবেন। এটা আমি দেই নাই কারণ সময় ছিল না, কিন্তু আমি একটু বুঝায় বলছি। এখন প্রশ্নগুলো আমি বলি, দেখেন আপনারা মিলায় নেন প্রশ্ন কেমন হতে পারে। এখান থেকে এই প্রশ্নগুলো কেমন হতে পারে। প্রশ্নটা ক নাম্বার বলেছে ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং কি? তথ্য খুঁজে বের করতে যে আমরা ওয়েব ব্রাউজিংটা করি, মানে সুন্দর করে বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে, একটু পড়ে দেবেন। আমার এখন এই মুহূর্তে সংজ্ঞাটা মনে নেই আর কি। 2 নাম্বার বলেছে ওয়েবসাইট কত প্রকার ও কি কি। তাহলে আমরা জানি ওয়েবসাইট 2 প্রকার, একটা হলো ডাইনামিক, একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। সুন্দর করে 2-3 লাইন একটু লিখবেন। স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে আমি একটু আপনাদের এর আগেও বেসিক ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে ওয়েবসাইটকে আমরা লোড দিলে বা রিফ্রেশ দিলে নতুন কোনো তথ্য আসে না, পূর্বের প্রদানিত তথ্য চলে আসে, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। যেমন আমাদের পার্সোনাল ওয়েবসাইটগুলো। ডাইনামিক ওয়েবসাইট হলো একবার লোড দিলে বা রিফ্রেশ করলে বা নতুন নতুন তথ্য চলে আসে, যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো একবার লোড দিবা দেখবেন নতুন নতুন হোম পেজ চলে আসবে, এগুলোকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, গ নম্বরের প্রশ্ন বলছে চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরি করতে HTML কোডিং লেখো। চিত্র 1 এইটার HTML কোড লিখতে বলছে। তো HTML কোডটা কিন্তু খুবই ইজি হবে ভাইয়া। কি লিখতে হবে? একদম একটু আগে যেটা বললাম ওইটাই। টেবিল বর্ডার দিবা, জাস্ট টেবিল বর্ডার দিবা, আর অর্ডার লিস্ট টাইপ দিবা 1, অর্ডার লিস্ট টাইপ এই যেটা লিখবা OL, তারপর টাইপ লিখবা, টাইপ সমান 1 দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এটা শেষ দিবা। টাইপ সমান 1 দিয়ে জাস্ট তারপরে লিস্ট 1 দিয়ে বল, তারপর লিস্ট শেষ, আবার লিস্ট শুরু দিয়ে ব্যাট, তারপর লিস্ট শেষ, আবার লিস্ট শুরু দিয়ে লিখবা উইকেট, তারপর লিস্ট শেষ, তারপর বডি শেষ, তারপর HTML শেষ। এই যে ক্লিয়ার, মানে আগেরটার মতোই। ওকে, এবার দেখো ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বার বলছে চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করা যায়, বিশ্লেষণ করো। মানে বলছে
চিত্র 1 কে চিত্র 2 দেখো তথ্যগুলো কিন্তু একই, 2 এর মতো করে উপস্থাপন করার HTML কোডটি লেখো। তো শুধু পার্থক্যটা কি হবে ভাইয়া, এগুলো একই জিনিস হবে, এইখানে লিস্টের পরিবর্তে হবে আনঅর্ডার লিস্ট, এই যে ইউএল হবে, ইউএল হবে, এটাও ইউএল হবে, ইউএল হবে, ইউএল ইউএল আনঅর্ডার লিস্ট, এটা পার্থক্য হবে। আর এইখানে টাইপের জায়গায় এরকম হবে আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল, জাস্ট এতটুকু পার্থক্য দিয়ে এটা তৈরি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের কি আর আছে? ওকে, তো আজকে যেহেতু আর নেই, আজকের মতো আমরা এ পর্যন্তই ক্লাস রাখতে চাচ্ছি। পরবর্তী আমরা একটা ক্লাস রাখবো, পরবর্তী একটা ক্লাসে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়টা কভার করতে। তারপর আরো একটা ক্লাস রাখতে পারি এমসিকিউ। এমসিকিউ এর কিন্তু এর আগে আমরা ক্লাস দিয়েছিলাম, আমাদের দেওয়া আছে পেজে, তোমরা দেখতে পারো। সরি, তোমাদের পেইড কোর্সের গ্রুপেও দেওয়া আছে, আবার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে সুস্থ শরীরে বেঁচে থাকলে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।